আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব। অ্যান্ড এই কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে তৈরি করলেই দ্বিতীয় পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি, দেখে নিও। সো এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্নটি দেখো, সড়ক-ই আজম নির্মাণ করেন হুমায়ুন, শেরশাহ নাকি আকবর? সঠিক উত্তরটি হবে শেরশাহ। পরের প্রশ্নটি দেখো, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সঠিক উত্তরটি হবে নসরত শাহ। 1.3-এর প্রশ্ন, আকবরনামা গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হবে আবুল ফজলের। পরের প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল। সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, 1540 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, মোগল আমলে সবথেকে ছোট ঘরকে বলা হতো। সঠিক উত্তরটি হবে কোঠরি। আর মোগল আমলে সবথেকে বড় ঘরকে বলা হয় হাভেলি, এটা তোমরা মনে রেখো। পরের প্রশ্নটি লক্ষ্য করো, আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে 1580 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন। সঠিক উত্তরটি হবে মালিক অম্বর। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়, ব্র্যাকেটে লিখবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। সঠিক উত্তরটি হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিকোলা কান্টি ছিলেন। সঠিক উত্তরটি হয়ে যাবে ইতালীয় পর্যটক। পরের প্রশ্ন, কোটলা শব্দের অর্থ হলো। সঠিক উত্তরটি হবে দুর্গ বা কেল্লা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, সিরি শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, পায়ে হাঁটা যে ডাকের ব্যবস্থা ছিল তাকে বলা হয়। সঠিক উত্তরটি হবে উলাক। 1.13-এর প্রশ্ন, ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয়। সঠিক উত্তরটি হবে খলিফা। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে মরক্কো দেশের। পরের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর খিজির খান। পরের প্রশ্ন, ওয়াতন শব্দের অর্থ কী? উত্তরটি হবে নিজের ভিটে। পরের প্রশ্ন, কাকে দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হয়? উত্তর হয়ে যাবে শেখ নাসিরউদ্দিনকে। পরের প্রশ্ন, আমুক্তমাল্যদ গ্রন্থটি কার কোন ভাষায় লেখা? উত্তর কৃষ্ণদেব রায়ের তেলেগু ভাষায় লেখা। পরের প্রশ্ন, আশরাফি কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর মোগল আমলে প্রচলিত সোনার মুদ্রা মোহর বা আশরাফি নামে পরিচিত। পরবর্তী প্রশ্নটি দেখো, খুতবা শব্দের অর্থ কী? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর খুতবা শব্দের অর্থ হলো ভাষণ। পরের প্রশ্ন, দিনেমার কাদের বলা হয়? উত্তর ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? উত্তর রূপো ও তামার মুদ্রা। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি ছিল? উত্তর হয়ে যাবে হোল। অথবা বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কি নামে পরিচিত? উত্তর প্যাগোডা। পরের প্রশ্ন, বাহমনি রাজ্যের রাজধানী কোথায়? উত্তর হবে গুলবর্গাতে। 2.12-র প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজির সেনাপতি। পরের প্রশ্ন, বন্দেগানি চিহলগানি কথার অর্থ কী? উত্তর 40 জন বান্দা। পরের প্রশ্নটি দেখো, জাপ্তি কি? এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর আকবরের আমলে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে জাপ্তি বলা হয়। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কি? এটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তর শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থায় ব্যবহৃত একটি দলিল হলো পাট্টা। এই দলিলে কৃষকের নাম ও জমির পরিমাণ উল্লেখ থাকতো। কবুলিয়ত হলো শেরশাহের ভূমি রাজস্ব সংক্রান্ত আরেকটি দলিল, যাতে কৃষকের খাজনা দেওয়ার পরিমাণ উল্লেখ করা থাকতো। পরের প্রশ্ন, হুন্ডি কি? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে, হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্নটি দেখো, 12 ভূঁইয়া কাদের বলা হতো? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর আকবরের পুত্র জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানরা বারবার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত
ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান ছিলেন বিশেষ উল্লেখযোগ্য। পরবর্তী প্রশ্ন, সিজদা ও পাইবস কি? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর, সিজদার অর্থ হলো সুলতানের সামনে মাথা নত করে হাঁটু গেড়ে বসা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলি ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। 3.5 সুলহ ই কুল কি অথবা দিন ইলাহি কি? এটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, সুলহ ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ইলাহি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? উত্তর, সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য শের শাহ যে ব্যবস্থা বা প্রথা চালু করেছিলেন তাকে বলা হতো দাগ ও হুলিয়া। পরের প্রশ্ন, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? উত্তর, সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে। এই কোম্পানিগুলির মধ্যে ইংরেজ, ডাচ, ফরাসি, দিনেমার প্রভৃতি ছিল। এই কোম্পানিগুলি মুঘল আমলে ভারতে ব্যবসা করতে এসেছিল। ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি বা কুঠি গড়ে তুলেছিল। 1. কুঠিগুলিতে ইউরোপীয় বণিকরা নিজেদের বাড়িঘর তৈরি করত। 2. কুঠিগুলিতে দুর্গের মতো অস্ত্রশস্ত্র রেখে সুরক্ষিত করে রাখা হতো। 3. কুঠিগুলিতে মালের গুদাম থাকতো। চলে যাবা পরের প্রশ্নে, বাণিজ্যিক চাষ কি? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর, বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত। বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের মধ্যে অনেকে ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে। বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যেসব ফসল চাষ করা হতো তাকে বাণিজ্যিক চাষ বলা হতো। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং বিরোধী কারা ছিল? উত্তর, সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী, এবং সুলতান রাজিয়ার বিরোধী ছিল অভিজাতদের একাংশ ও দিল্লির বাইরের তুর্কি অভিজাতরা, রাজিয়ার ভাই রুকনুদ্দিন ফিরোজ, উলেমা, রাজপুত শক্তি প্রভৃতি। পরের প্রশ্নটি দেখো, দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? এটিও গুরুত্বপূর্ণ। উত্তর, দিল্লির লালকেল্লা থেকে জাহানারা বেগমের চক পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চাঁদনি চক বলা হয়। পরের প্রশ্ন, ইকতা ও ইকতাদার বলতে কি বোঝো? এটিও বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। উত্তর, ইকতা কাকে বলে দেখে নাও। ইকতা ছিল দিল্লি সুলতানি আমলের একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে ছোট ছোট প্রশাসনিক এককে ভাগ করা হতো, যেগুলিকে ইকতা বলা হতো। ইকতাদার কাকে বলে দেখো, ইকতাগুলি সামরিক ও বেসামরিক যে কর্মকর্তাদের দায়িত্বে থাকতো তাদের ইকতাদার বা মুক্তি বলা হতো। ইকতাদাররা তাদের ইকতা থেকে রাজস্ব সংগ্রহ করতেন। পরের প্রশ্ন, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। পরের প্রশ্নটি দেখো, জাপ্তি ব্যবস্থা বা প্রথা কাকে বলে? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে, জাপ্তি ব্যবস্থা হলো মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত একটি উন্নত ভূমি রাজস্ব নির্ধারণ পদ্ধতি। এই ব্যবস্থায় প্রতিটি কৃষি জমির উৎপন্ন ফসলের গড় ফলন এবং বিগত 10 বছরের বাজার মূল্যের ভিত্তিতে রাজস্বের পরিমাণ স্থির করা হতো। ভূমি জরিপ করে উৎপাদিত ফসলের ধরন এবং উর্বরতা অনুযায়ী জমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হতো। কৃষকদের উৎপাদিত ফসলের 1/3 রাজস্ব হিসেবে ধার্য করা হতো, যা নগদ অর্থে বা ফসলে পরিশোধ করা যেত। এই ব্যবস্থা টোডরমাল কর্তৃক প্রণীত হওয়ায় এটিকে জাপ্তি ব্যবস্থা বা দহশালা ব্যবস্থা নামেও পরিচিত। চলে আসছি আমরা 4 দাগের প্রশ্নে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে, সুলতান রাজিয়া ছিলেন দিল্লির প্রথম মুসলিম মহিলা শাসক এবং তার কৃতিত্ব ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার পিতার মৃত্যুর পর 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং প্রায় 4 বছর দিল্লি শাসন করেন। রাজিয়া ছিলেন একজন যোগ্য শাসক, দক্ষ প্রশাসক এবং সাহসী যোদ্ধা। তিনি তার রাজ্যকে সুসংহত করতে এবং বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন। তার শাসন আমলে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতির দিকে মনোযোগ দিয়েছিলেন। এবারে তোমরা পয়েন্ট করবে, রাজিয়ার প্রধান কৃতিত্বগুলি হলো: 1. সামরিক
সামরিক দক্ষতা। রাজিয়া ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নেতৃত্ব দিতেন। তিনি তার সৈন্যদের মনোবল বৃদ্ধি করতেন। 2. প্রশাসনিক সংস্কার। রাজিয়ার শাসনামলে প্রশাসনে কিছু ইতিবাচক পরিবর্তন আনা হয়েছিল। তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। 3. ন্যায় বিচার প্রতিষ্ঠা। তিনি প্রজাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং দুর্নীতি দমনের জন্য সচেষ্ট ছিলেন। 4. অর্থনৈতিক উন্নয়ন। তার শাসনামলে সাম্রাজ্যের অর্থনীতি স্থিতিশীল ছিল এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটেছিল। যদিও রাজিয়া শাসনকাল স্বল্পস্থায়ী ছিল, কিন্তু তার কৃতিত্ব ছিল অনস্বীকার্য। তিনি তার যোগ্যতা, দক্ষতা ও প্রজাপ্রিয়তার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে। টিকা লেখো ইক্তা ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এর সাথে তোমরা করবে জায়গিরদারি ব্যবস্থা ও মনসবদারি ব্যবস্থা, ঠিক আছে, এবং এর সাথে তোমরা করবে ঘরঘরার যুদ্ধ, এটাও তোমরা দেখে যাবে। 4.3 প্রশ্নটি দেখো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? এটিও বেশ গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নের উত্তর পাবে পাঠ্য বইয়ের 45 নম্বর পৃষ্ঠায়। 4.4 প্রশ্ন, মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? এটাও তোমরা ভালোভাবে তৈরি করবে। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, শের শাহের শাসন ব্যবস্থার সংস্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো উত্তরে তোমরা লিখবে 1540 খ্রিস্টাব্দে শের শাহ দিল্লির সিংহাসনে বসে বেশ কিছু শাসন সংস্কারমূলক কাজ করেন। তিনি ভূমি রাজস্ব, শুল্ক, যোগাযোগ, বিচার ও সামরিক ব্যবস্থার সংস্কার করেন। প্রথমে পয়েন্ট করবে শের শাহের ভূমি রাজস্ব সংস্কার। শের শাহ কৃষককে পাট্টা দিয়েছিলেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো, আর তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল সম্রাটকে দিত। 2. সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি। শের শাহ ভারতের বেশ কয়েকটি বড় বড় রাস্তা তৈরি করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য সড়ক-ই আজম, যা বাংলার সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 2400 কিলোমিটার। এই রাস্তাটি বর্তমানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত। 3 নম্বর পয়েন্ট করবে সরাইখানা। পথিক এবং বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন। 4 নম্বর পয়েন্ট করবে ডাক যোগাযোগ ব্যবস্থা। শের শাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট করবে সামরিক ব্যবস্থা। শের শাহ তার সেনাবাহিনীতে অশ্বারোহীর পদাতিক সেনা এবং হস্তি বাহিনীর উন্নতি ঘটান। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। এবারে চলে যাব আমরা পরের প্রশ্নে, অর্থাৎ 5.2 প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাবে তোমরা পাঠ্য বইয়ের 59 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্নটি দেখো, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? এটাও তোমরা দেখে যাবে। পরের প্রশ্নটি দেখো, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। এটাও তোমরা এর সাথে করে যাবে। সো বন্ধুরা, এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস সাজেশন। এই সাজেশনটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। সেই সঙ্গে আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি।